আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা মুদ্রাস্ফীতি নিয়ে বিস্তরভাবে আলোচনা করব। চেষ্টা করব যাতে খুব দ্রুত এই ভিডিওটা শেষ করতে পারি এবং তোমরা যাতে খুবই ভালোভাবে মুদ্রাস্ফীতি বুঝতে পারো। আসো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল মুদ্রাস্ফীতি জিনিসটা কি সেটা নিয়ে। তো আমরা আসি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলে ইনফ্লেশন। কি বলে? ইনফ্লেশন। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে মুদ্রা সংকোচন। একটা জিনিস কি? মুদ্রা সংকোচন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেফ্লেশন। ঠিক আছে। তো আমরা এই দুইটা বিষয় নিয়ে খুবই সুন্দরভাবে বুঝবো এবং জানবো। একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, যেটাকে আমরা ইংরেজিতে বলি মানি ইনফ্লেশন। একটা হচ্ছে মুদ্রা সংকোচন, যেটাকে আমরা ইংরেজিতে বলি মানি ডেফ্লেশন। ওকে। এখন মুদ্রাস্ফীতি মানে কি ভালো করে বুঝো। ঠিক আছে। কোনো দেশের কোনো দেশে টাকার মান কমে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। কোনো দেশে কিসের মান কমে যায়? টাকার মান কমে যাওয়া। টাকার মান কমে যাওয়া। আচ্ছা, এই অংশটা পরে দেখা যাচ্ছে না, আমি তাহলে মুদ্রাস্ফীতি মানে কি? টাকার মূল্য কমে যাওয়া। টাকার মূল্য কমে যাওয়া। আর আরেকটা কি? মুদ্রা সংকোচন, এটাকে আমরা ইংরেজিতে কি বলি? মানি ডেফ্লেশন। ঠিক আছে। এটার অর্থ হচ্ছে, যেহেতু এটার নাম নাম হচ্ছে টাকার মূল্য কমে যাওয়া, মুদ্রাস্ফীতি মানে কি? টাকার মূল্য কমে যাওয়া। তার মানে মুদ্রা সংকোচন মানে কি? টাকার মূল্য বেড়ে যাওয়া। ঠিক আছে। এখন আমরা একটা একটা বুঝি। ফার্স্টে মুদ্রাস্ফীতি, সেকেন্ডে মুদ্রা সংকোচন। মুদ্রাস্ফীতি মানে কি? আবারও বলি, টাকার মূল্য কি হয়ে যাবে? কমে যাবে। টাকার মূল্য যদি কমে যায়, টাকার ভ্যালু যদি, মূল্য যদি কমে যায়, কোন জিনিসের মূল্য যদি কমে যায়, ওইটা মানুষ কি করবে না? গ্রহণ করবে না। তার মানে টাকার মূল্য যদি কমে যায়, পণ্যের দাম কি হয়ে যাবে? বেড়ে যাবে না? ওকে। টাকার মূল্য কমে গেলে পণ্যের দাম পণ্যের দাম কি হবে? বেড়ে যাবে। পণ্যের দাম বেড়ে যাবে। আবার মানি ইনফ্লেশন দেখো, টাকার মূল্য বেড়ে গেলে পণ্যের দাম কি হবে? পণ্যের দাম কমে যাবে। উল্টা। ঠিক আছে। এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে একটা দেশে মুদ্রাস্ফীতি ভালো নাকি মুদ্রা সংকোচন ভালো, বলো, তোমরা কি বলবা? ঠিক আছে, আমি একটু করে বলি। একটা দেশের জন্য মুদ্রাস্ফীতি যেমন খারাপ তেমনই ভালো, আর মুদ্রা সংকোচন যেমন ভালো তেমনই খারাপ। ঠিক আছে। একটা দেশের জন্য মৃদু মুদ্রাস্ফীতি ভালো। কি ভালো? মৃদু মুদ্রাস্ফীতি। মৃদু মুদ্রাস্ফীতি কি ভালো? মৃদু মুদ্রাস্ফীতির মান কতটুকু হতে পারে? এটা 5% পর্যন্ত হতে পারে। এটা ভালো। কিন্তু এর চেয়ে বেশি যদি যায়, ওটা দেশের জন্য, একটা দেশের জন্য কোনো অংশে কিনা ভালো হবে না। ঠিক আছে। ওকে, তাহলে আমরা মুদ্রাস্ফীতি আর মুদ্রা সংকোচন ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো, এখানে আমি একটা চার্ট করছি যে মুদ্রাস্ফীতি কাদের জন্য ভালো এবং কাদের জন্য খারাপ, আবার মুদ্রা সংকোচন কাদের জন্য ভালো কাদের জন্য খারাপ। চিন্তা করো, এখানে টাকার মূল্য কমে যাবে, পণ্যের দাম বেড়ে যাবে। তাহলে মুদ্রাস্ফীতিতে যদি পণ্যের দাম বেড়ে যায়, তাহলে পণ্য কাদের কাছে থাকে? ব্যবসায়ীদের কাছে না?
তাহলে পণ্যের দাম যদি বেড়ে যায় কার লাভ? ব্যবসায়ীদের লাভ না? তাহলে দেখো মুদ্রাস্ফীতিতে লাভ কার? ব্যবসায়ীদের লাভ। কারণ পণ্যের দাম কি হয়ে যাবে? বেড়ে যাবে। ব্যবসায়ীরা পণ্য যদি মজুত করে রাখে এন্ড মুদ্রাস্ফীতি ঘটে, ব্যবসায়ীরা এখন 10 টাকার মাল 12 টাকায় বিক্রি করতে পারতেছে, তাহলে ওদের জন্য লাভ। দেখো মুদ্রাস্ফীতির ফলে উৎপাদক যারা উৎপাদন করে ওদের কাছে অনেক প্রোডাক্ট থেকে যায় না, ওদের জন্য কি লাভ? উৎপাদক, ব্যবসায়ী, বিনিয়োগকারীর লাভ মুদ্রাস্ফীতিতে। ঠিক আছে, কিন্তু আমরা যারা কিনি, আমরা যারা ক্রেতা আছে, সাধারণ মানুষ, ক্রেতা বা ভোক্তা, ওদের জন্য এটা কি লস। কারণ ওদেরকে কি করতে হয়? বেশি দামে কিনতে হয়। আমি আগেই বলছি যে পণ্যের দাম কি হয়েছে মুদ্রাস্ফীতির ফলে বেড়ে যাবে। ওকে, এরপরে দেখো ঋণ গ্রহীতা যে ঋণ নিছে ওর জন্য এটা কি? ওর জন্য এটা ক্ষতি, সরি এর জন্য এটা ভালো। কারণ ও ঋণ নিয়েছিল 20 টাকা, কিন্তু 20 টাকার মূল্য তো আর 20 টাকা নাই, 20 টাকার মূল্য এখন কি হয়ে গেছে? বেড়ে গেছে। তাহলে ওর জন্য এটা কি ভালো। করদাতার কর দিতে হবে কম, ওর জন্য ভালো। কৃষিজীবী, দেখো কৃষিজীবী আর উৎপাদক কিন্তু সেম। কৃষিজীবী আর উৎপাদক কিন্তু সেম। কৃষিজীবী আর উৎপাদক কি সেম না? কৃষিজীবী মানে কি? কৃষক। কৃষক কি করে? পণ্য উৎপাদন করে, চাল ডাল এগুলো কি করে? উৎপাদন করে। তাহলে ও কি করতে পারে? কৃষিজীবী দাম বাড়াই দিতে পারবে। তাহলে মুদ্রা সংকোচন, সরি মুদ্রাস্ফীতি কার জন্য ভালো? কৃষিজীবীর জন্য ভালো। কর্মসংস্থান, এখন একটা কর্মসংস্থানের জন্য কেন মুদ্রাস্ফীতি ভালো? দেখো কর্মসংস্থানে একটা কর্মী যদি 10,000 টাকা জব করে, কর্মসংস্থান কি মুদ্রা সংকোচনের ফলে কর্মীর বেতন বৃদ্ধি করবে? অবশ্যই করবে না। তাহলে কর্মসংস্থানের জন্য মুদ্রাস্ফীতি ভালো। কাদের জন্য খারাপ? ক্রেতা ভোক্তার জন্য খারাপ, বেশি দামে কিনতে হবে। ঋণদাতা, ও ঋণ দিছে 20 টাকা, ও তো এখন 40 টাকা উদ্ধার করতে পারবে না, ওর জন্য খারাপ। সঞ্চয়কারী, দেখো সঞ্চয়কারী মানে কি? যারা আমরা সেভিংস করি টাকা পয়সা, ঠিক আছে, টাকা পয়সা সেভিংস করে টাকার ভ্যালু সবসময় কি হবে? কমবে। তাহলে সঞ্চয়কারীর জন্য এটা একটা লস। যে ও 100 টাকা সেভ করছিল, ও দেখতেছে যে 100 টাকার ভ্যালু আর 100 টাকা নাই, তাহলে ওর জন্য এটা কি মুদ্রাস্ফীতিটা লস। সীমিত আয়ের মানুষ যারা আছে ওদের আয় কিন্তু বাড়ে না, মুদ্রাস্ফীতির ফলে ওদের অনেক সমস্যা হয়। রাজনীতিবিদদের কি হয়? সমস্যা হয়। কেন? রাজনীতিবিদরা যে বিভিন্নভাবে টাকা ইনকাম করতে চায়, তো ওরা এই যে মুদ্রাস্ফীতির কারণে এই টাকাটা আর ইনকাম করতে পারে না। পারে মানে তোমার যদ্দূর প্রয়োজন ওদ্দূর কি করতে পারে না, ইনকাম করতে পারে না। এখন দেখো মুদ্রা সংকোচনটা কি হবে? মুদ্রা সংকোচন কি? মুদ্রাস্ফীতির উল্টা। তার মানে মুদ্রাস্ফীতিতে এই যে যারা ভালো, ওই ওরাই কি মুদ্রা সংকোচনের জন্য খারাপ। আবার মুদ্রাস্ফীতিতে যারা খারাপ, ওইটাই কি মুদ্রা সংকোচনের জন্য ভালো। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট, তোমরা অবশ্যই এটা কি করবা? মুখস্থ করে ফেলবা। ওকে, এরপরে দেখো মুদ্রাস্ফীতির হার নির্ণয়, এটা মাঝে মধ্যে প্রশ্নে আসে, পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায়। মুদ্রাস্ফীতির হার কিভাবে নির্ণয় করতে পারবো? আমাদের একটা সূত্র, এই সূত্রটা এক এক বইয়ে এক এক ভাবে দেয়া আছে। কোনো বইয়ে এইভাবে লেখা আছে, কোনো বইয়ে এভাবে লেখা আছে। তুমি যে কোনো একটা দিয়ে অঙ্ক করে ফেলতে পারবা। তাহলে এই যে পিএন বা পিটি মানে হচ্ছে কি? দেখো হিসাব বছর, এটা মানে কি? হিসাব বছর। আর পি নট অথবা PT-1 মানে কি? ভিত্তি বছর। হিসাব বছর মানে কি? আমি যে বছরে হিসাব করব, মানে বর্তমান বছর এক কথায়, ঠিক আছে। আর ভিত্তি বছর মানে কি? যেই বছরের থেকে আমি আজকের বছর পর্যন্ত কি করব? মুদ্রাস্ফীতিটা বের করব। দেখো আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বলি, তাহলে তোমরা এটা আরো ভালো বুঝবে। ধরো এটা হচ্ছে 2026 সাল। আমি যদি 2025 সাল আর 26 সালের একটা হিসাব করি, 2025 সালে দাম স্তর মানে পি, দাম স্তর ধরো 30 টাকা। 2025 সালে দাম স্তর কত ধরবো? আমরা ধরো 30 টাকা বললাম, ঠিক আছে। আহ ঠিক আছে, 2025 সালে, 2026 সালে বর্তমান বছরে, মানে আমি এখন হিসাব করতেছি, মানে বর্তমান বছর হিসাব বছরে দাম স্তর হচ্ছে বেড়ে গেছে, বেড়ে হয়ে গেছে কত? 40 টাকা। এখন দেখো মুদ্রাস্ফীতির হার এর সূত্র আমাদের কি? আমরা দেখছি একটু আগে, এই যে পিএন মাইনাস পি0, পিএন মাইনাস পি0 ডিভাইড পি0। এখন দেখো পিএন
আমার হিসাব বছর কত টাকা ছিল, 40 টাকা। আর P0 আমার কত ছিল, 30 টাকা। এটাও কত, 30 টাকা ইন্টু 100। এখন এটা যদি তুমি সিম্পলি ক্যালকুলেট করো, সিম্পলি তুমি ক্যালকুলেশন করো, দেখবা কত আসতেছে, 40 মাইনাস 30 10 ডিভাইড 30 ইন্টু 100, 33.33, 33.3333%, যেটাই আছে। ঠিক আছে, এইভাবে তুমি খুব সহজে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে পারবা।